এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে কিন্তু প্রথমেই বলি, ঘটনাটা দিতে অনেকটা দেরি হয়ে গেল। কারণ বুঝতেই পারছো, আজকে হচ্ছে পৌষ মাস। আজকে বাড়িতে তো পিঠে হবে না, এটা কখনো হতে পারে না। যাই হোক, যদিও আমি করিনি, কারণ ব্যক্তিগতভাবে আমার একদমই শরীর ভালো না। বলতে বারবার আমার ভালো লাগে না। তাও জানি তোমরা অনেক আহ চিন্তা করো, আর আমি মিথ্যে কথা তো বলি না যে বানিয়ে বানিয়ে বলবো না আমি খুব ভালো আছি। আ একদম ফাইন, কখনোই না। যাই হোক, মা করছিলেন, মায়ের হাতে হাতে জোগাড় যন্ত্র করছিলাম, বুঝতেই পারছো। মায়েরও তো বয়স হয়েছে, একা একা পারে না। যাই হোক, এবার ঘটনায় আসি। আজকের ঘটনাটা কিন্তু দারুণ একটি ঘটনা। ঘটনাটা, যিনি ঘটনাটা শেয়ার করেন না, আমার বাবার খুব ক্লোজ এক ফ্রেন্ড। অ্যাকচুয়ালিও উনার একটা রিসেন্ট ঘটনা ঘটে। এই ঘটনাটা উনি বলতে বলতে এই ঘটনাটা শেয়ার করেন। মানে একটা ঘটনা শুনতে শুনতে আর একটা ঘটনা এক্সট্রা বোনাস পেয়ে যাই। যাই হোক, সবাইকে বলবো একটা করে লাইক করে দিও, কমেন্ট করো অবশ্যই। ঘটনা শেষে প্রশ্ন থাকবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। যারা এখনো পর্যন্ত আমার পরিবারে যুক্ত হওনি, তাড়াতাড়ি কিন্তু যুক্ত হয়ে যাও। কারণ এখানে কিন্তু সত্য ঘটনার সাথে সাথে তোমাদের ফিডব্যাক শোনানো হয়। দেন মায়ের যে কাজ, যারা নতুন আছো তারা ঘটনা শুনতে শুনতে বুঝতে পারবে আমি কে, আমি কি কাজের সাথে যুক্ত আছি, কি বিষয় বলতে চাইছি সেটা বুঝে যাবে। আর যারা জানো তারা তো জানো, তাদেরকে আর পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে চলো এবার ঘটনায় ফিরি। আমার বাবার খুব ক্লোজ ফ্রেন্ড বিক্রম আঙ্কেল, ওনার নাম বিক্রম আঙ্কেলই বলবো আমি এখানে। হ্যাঁ, তো সেই আঙ্কেলের জীবনে একটি ঘটনা ঘটে। প্রথম হচ্ছে, ওনার মেয়ের বিয়ে হয় 2019-এ। 2019-এর জানুয়ারির দিকে ওনার মেয়ের বিয়ে হয়। তারপরে মেয়ের বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে খুব ভালো মতো, মানে সব ঠিকঠাক ছিল। হঠাৎ করে আহ শুনতে পারে মেয়ের বাড়িতে কিছু একটা অশান্তি হচ্ছে। এবার বিয়ের পর দেখাশোনা বিয়ে, বুঝতেই পারছো, লাভ ম্যারেজ না, অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ে। মা বাবার একটু এক্সট্রা চাপ থাকে যে দেখে শুনে মেয়েটাকে ভালো ঘরে দিলাম, তো কি জানি মেয়েটা ভালো আছে তো, এরকম একটা বিষয় হয়। তো তারা খুব চিন্তার মধ্যে, যাই হোক, প্রাণপণ নিয়ে সেখানে ছুটে যায়। এবার ওখানে যাওয়ার পর দেখে যে না, অ্যাকচুয়ালিও শ্বশুর বাড়ি থেকে, মেয়ের শ্বশুর বাড়ি থেকে আহ বলে মেয়ের বাবাকে, মাকে ফোন করে, আপনার মেয়ে বাড়িতে অশান্তি ঝামেলা করছে রিসেন্ট। এর আগে কোনো সময় এরকম কিচ্ছু কিন্তু কোনো খবর মেয়ের শ্বশুর বাড়ি থেকে দেয়নি, মেয়েও বলেনি। হঠাৎ করে বলে যে মেয়ে এরকম তুমুল বাড়িতে অশান্তি করছে, আর যাচ্ছে তাই পরিস্থিতি, আপনারা আসেন, আপনার মেয়েকে নিয়ে যান। ডিরেক্ট এটা শ্বশুর মশাই বলে, মেয়ের শ্বশুর মশাই। তো এই বিক্রম আঙ্কেল বলে আমার বাবাকে যে, জানিস এরকম ফোন আসে, আমরা মানে বাবার মা, একটাই মেয়ে, একদম মানে দিশাহারা অসহায় হয়ে ছুটে যাই। ছুটে গেলাম যখন, দেখলাম বাড়ির পরিবেশ কিন্তু একদম থমথমে। সবাই সবার না মুখের দিকে দেখছে, কেউ কোনো কথা বলছে না। কি বিষয় ডেকেছে, কি হয়েছে? তো আমি তখন জানতে চাইলাম যে অ্যাকচুয়ালি বিষয়টা কি, কি কারণে মানে আমাদের ডাকা হলো। তখন বলল যে বলবো, বললে কিন্তু মেখে নিয়ে চলে যেতে হবে। এই মেখে নিয়ে আমরা সংসার করব না। সত্যি কথা বলতে বিক্রম জেঠু প্রচন্ড ভেঙে পড়ে। তখন সবে মেয়ের বছরখানেক বিয়ে হয়েছে। তার মধ্যে সবই তো ঠিক ছিল। হঠাৎ করে এরকম কেন? কি ব্যাপার? তো তখন আ বি বিক্রম আঙ্কেল আর তার ওয়াইফ বলে যে, "যতই হোক, মেয়ের মা-বাবা তো একটু নরম হয়ে, একটু নিচু গলায়।" তখন শ্বশুরবাড়ির লোককে মেয়ের জিজ্ঞেস করে যে, "অ্যাকচুয়ালি বিষয়টা কি?" তখন হঠাৎ করে মেয়ের শ্বশুরমশাই হেসে ওঠে। তো তখন বিক্রম আঙ্কেল বলছে, "কি হলো? হাসছে কেন?" মানে তাদের তো বুকের ভিতরে একটা ধুকধুক ধুকধুক করছে। তখন বলছে, "আরে তুমি দাদু হতে চলেছো।" আর মানে তখন বিক্রম আঙ্কেলের ওয়াইফকে বলে, "আপনি দিদা হতে চলেছেন। আমরা মানে ঠাকুরদা হয়ে গেছি, ঠাকুমা হয়ে গেছি। মানে খুব তাড়াতাড়ি হব।" তখন মানে এইটা ছিল কি, মানে যেহেতু এমনি ভাবে তারা বলবে না, এরকম ভাবে বলেছে একটা, যেটা স্মরণীয় একটা স্মৃতি হয়ে থাকবে। তখন বিক্রম আঙ্কেল বলছে যে, "আপনারা পুরো মানে আমাদেরকে শেষ করে ফেলেছিলেন। মেয়ের বাবা-মা তো ভয়ে ভয়ে মানে রাতের ঘুমটাও হয় যে কি শুনবো, মেয়ে শ্বশুরবাড়িতে ঠিক আছে কিনা। জানি অনেক শ্বশুরবাড়ি খুব ভালোই হয়। মানে নিজের মা-বাবার থেকেও তারা খুব ভালো রাখে। তবুও মা-বাবার তো একটা চিন্তা হয়।" তো যাই হোক, সেখানে গিয়ে
আঙ্কেল বলছে যে সে যে কি আনন্দ সে বলে বোঝাতে পারবো না। যাই হোক খাওয়া দাওয়া হলো। তো পয়সা দিয়ে খেতে হয় যেহেতু তখনো পর্যন্ত আমরা তো দাদু ঠাকুমা হইনি। তো একটা আনন্দমুখর বাড়ি। আমরা খুব আনন্দ করলাম। করে টরে আসলাম। এবার ঘটনাটা ঘটলো তখন জানতে পারি মেয়ের প্রায় ৫ মাস অন্তঃসত্ত্বা। যখন মেয়েটি হসপিটালে ভর্তি হয়, কলকাতার কোনো একটা নামী হসপিটালে দিয়েছিল। নার্সিং হোমে তারা পছন্দ করে না। পার্সোনালি তার শ্বশুরবাড়ি থেকে মেয়ের হসপিটালে তারা দেয়। কারণ ভালো হসপিটালও আমাদের নামি দামি কলকাতার মধ্যে প্রচুর আছে। তার মধ্যে একটি খুবই এক্সপেনসিভ একটি হসপিটালে দেয়। তো সেখানে মেয়ের চিকিৎসা হয়। এবার যেহেতু রাতের বেলা আ একজনকে থাকতে হবে মেয়ের সাথে। মানে তো সে তো ডেলিভারি হবে, একজন তো থাকতেই হবে। তো তখন মেয়ের শাশুড়ি বলেছিল যে মেয়ের সাথে থাকবে। তো ডাক্তার তখন বলল যে শাশুড়ির একটু বয়স বেশি আর বিক্রম আঙ্কেল মানে যে আন্টি তার বয়সটা একটু কম। তো ডাক্তার বলেছিল যে আপনি একটা কাজ করুন, মেয়ের মাকে থাকতে বলুন। মেয়ের মার বয়সটাও কম। অনেক সময় কি অনেক কিছু আনতে যেতে দৌড়ঝাঁপ করতে হয়। এবার শাশুড়ি মা যেহেতু উনি একটু পায়ে কোমরে ওনার আপার পোর্শনটা একটু ব্যথা, একটু এজেড, তা ওনাকে বলল আপনাকে থাকতে হবে না। তো তাই নিয়ে বিক্রম আঙ্কেলের যিনি ওয়াইফ আছেন উনি মেয়ের সাথে থাকেন সেই হসপিটালে। এবার বলছে ওনার অভিজ্ঞতায় আমি তোমাদের বলবো, বলছে মেয়েকে ২ দিন টাইম দেয় মেয়েকে। মানে আগে তো একটা ডেট দিয়েছিল, কনফার্ম ডেট একটা বেবি হওয়ার। তো সেই ডেটের আগেই ওনারা হসপিটালে অ্যাডমিট করে দেয়। কারণ বাড়িতে রিস্ক নিতে চায়নি। কারণ বাড়ির কি হবে, কি না হবে, কোন সময় নিয়ে যেতে পারবো কি পারবো না, তার আগে থেকেই কিন্তু অ্যাডমিট করে দেয়। এবার দেবার পর বিক্রম আঙ্কেল বলছে আমার যেহেতু বউ গেছে, আমি জানি মেয়ে আর মা তো কোনো অসুবিধাই নেই। মা থাকলে পারে মেয়ের কাছে সেখানে আর কোনো ঝামেলা হতে পারে? তো ভালো কথা। হঠাৎ করে রাতের বেলা যখন আমার মিসেস বসে আছে, বলছে একজন মহিলা আসে আমার মিসেসের কাছে। তখন প্রায় রাত ১:৩০ বাজে। ওর মা তো হসপিটালে সেরমভাবে কোনোদিন থাকেনি। তো ওর না ঘুম হচ্ছে না। ও ওই সবাই তো মানে ওয়ার্ডের লাইট অফ করে দিয়েছে। যে যার মতো পেশেন্ট সব ঘুমাচ্ছে। যারা বাচ্চা প্রসব করবে, তারপরে যারা অন্য কোনো পেশেন্ট রয়েছে, অন্য কোনো রুগী, তারা তাদের মতো ঘুমাচ্ছে। তো আমার মিসেসের ঘুম হচ্ছে না বলে আর সবাই যে একটা ওষুধের গন্ধ, তারপরে বুঝতেই পারছো একটা ইনজেকশন পুশ করা, অনেকে নাকের শব্দ হচ্ছে, নাক ডাকছে। হ্যাঁ, তো এইসবের জন্য আমার মিসেস কি করে ওই ওয়ার্ড থেকে বেরিয়ে ওয়ার্ডের বাইরে গেটের ওখানটা ৪ তলায় একটা লম্বা মতো বেঞ্চ পাতা ছিল। এরকম ওখানে ৪-৫টা বেঞ্চ আছে কিছু কিছু দূরে। ওই বেঞ্চের মধ্যে জুতোটা খুলে বাবু হয়ে বসে আছে। আনুমানিক রাত তখন ১:৩০ পৌনে ২টো বাজে। বা বসে আছে বুঝতে পারছে কেউ সিঁড়ি দিয়ে উঠছে। সিঁড়ি দিয়ে উঠছে মানে একটা করে স্টেপ যখন নিচ্ছে তখন না জুতোর আওয়াজ হচ্ছে। তো আমার মিসেস তখন সিঁড়ির দিকে তাকিয়ে রয়েছে। এইরকম সিঁড়ি উঠে ওইদিকে আসতে হবে। তো সিঁড়ির দিকে তাকিয়ে রয়েছে, ভাবছে হয়তো নার্স দিদিরা আসছে। নার্সরা তো রাতের বেলা আসে, তো রাউন্ডে আসছে। আর সেদিন ১ম রাত। আমার মিসেস অতটা কিছু জানে না যে রাতের বেলা কখন আসে কি। ভাবছে আমাকে কি বকা দেবে? আমি তো ঘুমাতে পারছি না, এখানে এসে বসে আছি। এসব নানা রকম চিন্তা করছে। তো দেখছে একজন কালো রঙের বরখা পরা মুসলিম একজন মহিলা সিঁড়ি দিয়ে অনেকক্ষণ ধরে পা ঘসরাতে খুব কষ্টে আর কি বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরে আমার মিসেস সিঁড়ির পানে তাকিয়ে রয়েছে। পা ঘসরাতে উঠে হেঁটে আস্তে ওই পা ঘসরাতেই খুব স্লো উনি হাঁটছেন। মনে হচ্ছে ওনার পায়ের মেজার কোনো প্রবলেম আছে। উনি আমার মিসেসের সামনে এসে দাঁড়ান। তো যেহেতু আমার মিসেস ওনার মুখ দেখতে পাচ্ছে না, তাকিয়ে রয়েছে এরকম করে। তো পুরো মুখটাই বরখা দিয়ে কালো কাপড় দিয়ে ঢাকা। সামনে দাঁড়ান। তো আমার মিসেস ওনাকে আর কোনো কথা বলে না। কারণ আমার মিসেস সত্যি কথা বলতে একটু থমকে যায়। যে কেন উনি আশা করেছিলেন যে নার্স হয়তো আসবেন নাইটে রাউন্ড দিতে। সেখানে উনি দেখছেন একজন বরখা পরা একজন মুসলিম মহিলা এসছে এত রাতে। তো উনি কোথা থেকে আসলো? আর
মানে হসপিটাল নিয়ে আমাদের ছোট থেকেই একটা অভিজ্ঞতা আছে সবার মনে, যে হসপিটালে ভূত থাকে। হসপিটালে ভূত থাকে, হসপিটাল হচ্ছে একটা আতুর ঘর ভূতেদের, মানে আত্মার। তো আমরা তো বাংলায় চলতি কথায় আত্মা বলি না, আমরা ভূতটাই বলি, সেই প্রসঙ্গে ভূতই বলছি। তো আমার মিসেস ওইদিকে তাকিয়ে রয়েছে। তো সেই মহিলা সামনে দাঁড়িয়ে আর কোনো কথা বলল না, সে আবার তার মতো করে ওই পা খসড়াতে 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 ওয়ার্ডের ভিতরে ঢুকে গেল। এবার যখন ওয়ার্ডের ভিতর গেল, তখন আমার মিসেস ভাবলো যে না বাবা, তাহলে হয়তো হবে কোনো পেশেন্টের বাড়ির লোক হতে পারে, আশেপাশে থাকে, রাতের বেলা হয়তো ওই নার্স বা ডক্টরের সাথে কথা বলা আছে, উনি হয়তো রাতের বেলা এসে সেই পেশেন্টের সামনে থাকে। হতে পারে পেশেন্টেরই লোক, কেন এত রাতের বেলা, এমনি তো বাইরের লোক অ্যালাউ করবে না। এইসব নানা রকম কিছু ভেবে আমার মিসেস বসে আছে। অনেকক্ষণ পর দেখছে ওয়ার্ডের মধ্যে লাইটগুলো অফ ছিল, অস্বস্তির জন্যই বাইরে বসে থাকে। বাইরেটা যেহেতু উনি ওই করিডরটায় লাইট জ্বলছে, তো যেহেতু উনি ওয়ার্ডে লাইট জ্বলে, তখন ভাবলো হয়তো যে ভদ্রমহিলা গেলেন মুসলিম, উনি হয়তো লাইট টাইট জ্বালিয়েছে, ওনার পেশেন্ট টেশেন্ট আছে বা কিছু একটা ব্যাপার। তা 7-5 আর কিছু চিন্তা না করে আমার মিসেস উঠে ওয়ার্ডের সামনে যায়, ওয়ার্ডে ঢুকবে। যখন যায় তখন দেখলো ওয়ার্ডে একজন বসে আছে, আর মোটামুটি সবাই ঘুমাচ্ছে। পুরো ওয়ার্ডটা লাইট জ্বলছে, একটা বড় লাইট জ্বলছে। তো ঢুকতেই ওই মহিলা তখন বলল, আপনি কি হেঁটে চলে বেড়াচ্ছেন, রাতে ঘুম হচ্ছে না, আপনি একটু রেস্ট করুন না, আপনার মেয়ের তো বাচ্চা হবে না, অন্তঃসত্ত্বা। তখন বলছে হ্যাঁ, ডাক্তার তো 2 দিন সময় দিয়েছে, আজকে তো 1 দিন হলো, কালকে রাতটুকুনি মনে হয় থাকতে হবে, কালকে যদি হয় ডেলিভারি করে দেবে, ডাক্তার তো সকাল 9টায় আসবে। তখন বলছে যে হ্যাঁ, আপনি হাঁটাহাঁটি করলে আমাদের ঘুমের খুব বিভ্রান্ত হচ্ছি আমরা, খুব অদ্ভুত, আমরা সারাদিন তো ওষুধ টষুধ খাই, পেশেন্ট, বুঝতে পারছেন, আপনার মতো সুস্থ মানুষ না, আপনি এক জায়গায় স্থির হয়ে শুয়ে বসে থাকেন আর হাঁটাহাঁটি করছেন, আমার ঘুমটা ভেঙে গেল। আমি তাই লাইটটা অন করে দেখলাম যে দেখলাম কেউ তো নেই। আপনি তখন আমার মিসেস হট করে বলে যে না, আমি তো হাঁটাহাঁটি করিনি, আমি তো বাইরে বসেছিলাম, আমার ঘুম আসছে না বলে। কিন্তু একজন মুসলিম মহিলা তো ভিতরে ঢুকলো, উনি কোথায়? তখন বলছে মুসলিম মহিলা? কোথায়? আমি তো কোনো মুসলিম মহিলা দেখিনি, ওই ভদ্র মহিলা বলছেন। তো তখন প্রত্যেকটা সিটে উম দেখলাম যে ওরকম বোরখা পরা মুসলিম মহিলা কেউ কিন্তু নেই। তো ওই মহিলাই বা কোথায় গেল? ঠিক আছে? খুব অদ্ভুতভাবে তখন আ মানে এই যে বিক্রম আঙ্কেলের ওয়াইফ মানে আন্টি ভয় পায়। আন্টি তখন গিয়ে তার মেয়ের পাশে চুপচাপ শুয়ে পড়ে। তো বলল, "লাইটটা তাহলে জ্বলুক, লাইটটা বন্ধ করব না।" ওই ভদ্রমহিলা বলল, যিনি লাইটটা জ্বালিয়েছে। তো ভদ্রমহিলা বলল, "অ্যাকচুয়ালিও কালকে রাতেও এরকম শব্দ হচ্ছিল। আমি কালকেও ভেবেছি হয়তো কেউ হাঁটাহাঁটি করছে। লাইট জ্বালিয়ে কাউকে দেখতে পারিনি। হ্যাঁ, আমি ভেবেছি আজকে আপনি হাঁটাহাঁটি করছেন। আপনি তো এখন ঢুকলেন, কিন্তু আপনি তো বলছেন আমি আসিইনি।" তখন আন্টি বলছে, মেয়ের সিটে শুয়ে বলছে কি, "না, আমি সত্যি কথা বলতে অন্ধকার, একটা ওষুধের গন্ধ, সব লাইট টাইট অফ বলে সবাই যার যার মতো ঘুমাচ্ছে, আমার একটা কিরকম লাগছিল শরীরে, আমি বাইরেটাকে বসেছিলাম। তো অনেকক্ষণ ধরে সিঁড়ি দিয়ে খুব কষ্ট করে একজন ভদ্রমহিলা বরখা পরা উনি উঠলেন, উঠে আমার সামনে দাঁড়ালেন, উনি আমার সাথে কোনো কথা বলেননি, আমিও বলিনি। তারপর দেখলাম উনি এই ওয়ার্ডের মধ্যে ঢুকলেন, তার ৫-৭ মিনিট পরেই লাইটটা অন হলো। তখন আমি ভাবলাম যে ওই মহিলা হয়তো কোনো কাজে কারোর কাছে এসছে বা ওনার কেউ রয়েছে, যার জন্য আমি উঠে এসে দেখতে আসলাম যে অ্যাকচুয়ালি উনি কে বা কার বাড়ির আত্মীয়। তখন দেখলাম আপনি বসে আছেন।" তখন বলছে, "তার মানে বিষয়টা কিছু অন্য।" ওই মহিলা বলছে, "অ্যাকচুয়ালি হসপিটালে না দিদি এগুলো হয়। হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, এগুলো হবেই। কারণ যেখানে জন্ম হয় সেখানে মৃত্যুও আছে। তো অনেক জিনিস আছে যারা মৃত্যুর পরেও থেকে যায়, যেতে পারে না।" তো তখন আন্টি বলে যে, "দিদি, এইসব কথা রাতে বলবেন না। এমনিতে আমি প্রচন্ড ভয় পাচ্ছি। আমি তো কোনোদিন হসপিটালে থাকিনি। হ্যাঁ, আমার মেয়ে হওয়ার সময় ছিলাম। তখন আমাদের ওই গ্রামে, পাড়া গ্রামে তখন ওই
বাড়ির মা ঠাকুমা সবাই চলে গেছিল, ভয় লাগছিল না। এখন তো এইসব হয় না, এখন বাড়ির একজনকে থাকতে দেবে, তাও মানে অনেক রকম নিয়ম রুলস মেনে। আপনি এসব কথা বলবেন না, খুব ভয় লাগছে। তখন সেই মহিলাটি বলল যে, হ্যাঁ, আমি তো এখন কদিন ধরে রয়েছি, এরকম তো শুনছি। ঠিক আছে, আপনি শুয়ে পড়েন। তা লাইটটা অন থাকুক, অসুবিধা নেই। যদি ভোর রাতে বা সকালবেলা যদি নার্সটা এসে জিজ্ঞেস করে, আপনি কিন্তু বলবেন না লাইটটা আমি জ্বালিয়েছি, তাহলে কিন্তু আমাকে ধমক দেবে। তো কারণ লাইট জ্বালিয়ে বাথরুম যাও, কিছু করো, ওষুধ টষুধ খেলে আবার অফ করে দাও। সারা রাত কেবিনে যদি ওয়ার্ডের মধ্যে সারা রাত যদি লাইট অন থাকে, সকালবেলা নার্স আয়ারা এসে নাকি বকাবকি করে। হ্যাঁ, মানে ওরা বলে কেন জ্বালিয়ে রেখেছো, এরকম জ্বালিয়ে রাখলে মানে অনেক পেশেন্টের তো শুতে অসুবিধা হতে পারে। একজনের জন্য সবার তো অসুবিধা করে লাভ নেই, যার জন্য তারা বকে ভালোর জন্যই। যাই হোক, তো সেই ভদ্রমহিলা পাশ ফিরে শুয়ে পড়ে, আর আন্টিও মেয়ের পাশে শুয়ে পড়ে। আন্টি বলে, আমি শুয়ে তো থাকি সারা রাত, টুকটাক খুটখাট যা শব্দ হচ্ছে আমি শুধু চোখ ঘুরিয়ে ঘুরিয়ে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, কিন্তু কোনো রকম কোনো কিছু আমি সত্যি কথা বলতে মানে দেখিনি। কিন্তু ওই মহিলাকেও আমি কিন্তু খুঁজে পাইনি। ওই মহিলাকে যখন আমি নার্স যারা সকালবেলা আসে, আমি যখন ছিলাম তখন বাড়ি থেকে লোক যায়নি। হ্যাঁ, তো আমি বসে আছি, তো একজন নার্স সকালবেলা ১ম আসে আর্লি মর্নিং। উনি তখন এসে সবাইকে গুড মর্নিং জানায়। খুব ভালো মানে যে নার্স দিদি ছিলেন, একটু এজেড ছিলেন, খুব ভালো বেঁটেখাটো ফর্সা করে গুড মর্নিং জানায়। মিষ্টি, মিষ্টি সকালবেলা কথা বলে সবার সাথে। মানে বলে না, অর্ধেক নার্স অর্ধেক ডক্টরের মানে কনসাল্ট শুনবে, ওনাদের কথাবার্তাতেই দেখবে তোমার শরীর স্বাস্থ্য প্রায় ভালো হয়ে যায়। ডক্টররা এরকমই, তোমার সাথে কথোপকথন করলেই তোমার রোগ পালিয়ে যায়। অর্ধেক রোগ তো পালিয়েই যায়। যাই হোক, তো সকালবেলা ওই নার্স যখন আসেন, তখন আমাদের আন্টি ওনাকে বলেন যে, "আপনার সাথে দিদি আমার একটা কথা আছে।" বলছে, "হ্যাঁ, বলুন।" বলছে, "না, আমি মেয়ে আছে, ওর তো আজকে ডেট মানে কালকে ডেট আছে। ২ দিন বলেছে থাকতে। আমি সামনে বলব না। আপনার সাথে যে কথাটা আছে আমি একটু গোপনে বলতে চাই। কারণ এখানে তো সবাই রয়েছে।" তখন বলছে, "হ্যাঁ, হ্যাঁ, আপনি আসুন।" তো ওয়ার্ড থেকে বেরিয়ে সিঁড়ির ওখানে গিয়ে তখন আন্টি ওনাকে বলেন যে, "দেখুন, আমি তো এরকম রাতের বেলা মেয়ের এখানে ছিলাম। এরকম আমার ঘুম আসছিল না। উম অন্ধকার, অনেকে নাকের শব্দ হচ্ছে, ওষুধের একটা গন্ধ। আর ১ম দিন বুঝতেই পারছেন, আমি ওয়ার্ড থেকে বেরিয়ে বাইরে ওই করিডরে বসেছিলাম, লম্বা বেঞ্চের মধ্যে। হ্যাঁ, তখন না মানে অদ্ভুতভাবে একজন সিঁড়ি দিয়ে অনেকক্ষণ টাইম নিয়ে ওঠে। আমি সিঁড়ির দিকে তাকিয়েছিলাম। তারপর উনি আমার সামনে এসে দাঁড়ান। আমি ওনার সাথে কোনো কথা বলিনি। তারপর না উনি এই ওয়ার্ডেও আসেন। আমি একজনের কাছ দিয়ে শুনলাম এরকম নাকি উনি রয়েছেন, এরকম শব্দ আগের দিনও শুনেছেন। উনি আমাকে বলছিলেন যে, "আপনি করছেন, আমি করিনি।" অ্যাকচুয়ালি ওই মহিলা, যে মুসলিম মহিলা বোরখা পরা, উনাকে না আমি আর খুঁজে পাইনি। আমি সারারাত জেগেছিলাম। সকালে পর্যন্ত আমি ঘুমাইনি। এখনো পর্যন্ত আমি ঘুমাইনি। কিন্তু উনি কে ছিলেন? মানে আমার এটা খুব ভয় করছে। আমার মেয়ের কিছু ক্ষতি হবে না তো? তখন সেই নার্স যিনি ছিলেন উনি হেসে বলেন যে, "হসপিটালে এগুলো হামেশাই হয়। আর আপনার কোনো ভয় নেই। আপনার মেয়ের কোনো কিচ্ছু হবে না। আপনার মেয়ে কেন? এখানে কোনো পেশেন্ট বা পেশেন্টের বাড়ির কারোর সাথে কিছু হবে না। ওই যে ভদ্রমহিলা, ওনাকে এখানে দেখা যায়। উনি সশরীরে কোনো মানুষ না।" তখন আন্টি বলছে, "হ্যাঁ? আপনি কি বলছেন? উনি মানুষ না মানে?" রাতের বেলা ২টো-১:৩০টার সময় আমার সামনে দাঁড়িয়ে ছিল। মানে তখন আন্টির না বুকে ব্যথা আরম্ভ হয়ে যায় ওই কথাটা শুনে। তখন বলছে যে, "আপনি কষ্ট পাবেন না, ভয় পাবেন না। উনি কারোর ক্ষতি করেন না। উনি অ্যাকচুয়ালিও আ মানে একটা সময় নার্স ছিলেন। ওখানেরই নার্স ছিলেন হসপিটালের। তো উনি নার্স থেকে যখন অবসর নিয়ে নেন, উনি প্রত্যেকটা পেশেন্টকে বা পেশেন্টের বাড়ির লোককে খুব কেয়ার করতেন, খুব ভালোবাসতেন। উনার একটা সময় খুব নামডাক ছিল। উনি যখন ওখান থেকে মানে রিটায়ার্ড হয়ে যান। রিটায়ার্ড হওয়ার পর উনি বাড়িতে থাকতেন। বাড়িতে উনি সিঁড়ি দিয়ে কোনো কারণে পড়ে গিয়ে উনার পা ভেঙে যায়। উনার যখন পায়ে চোট লাগে, তখন উনাকে ওই হসপিটালে ভর্তি করা হয়। উনি হসপিটালে ভর্তি ছিলেন। প্রায়
13 দিন হসপিটালে ভর্তি থাকার পর ওনার পায়ে অপারেশনও হয়। কিন্তু উনি ওই হসপিটালেরই নার্স ছিলেন, আর ওই হসপিটালে ওনার ট্রিটমেন্ট হয়, আর ওই হসপিটালেই উনি ওই ওয়ার্ডেই বেড নাম্বার 19-এ উনি মারা যান। উনি মারা যাওয়ার পর থেকে ওই পা টেনে টেনে চলা সেই নার্সের মানে অস্তিত্ব আজও অনেকেই দেখে। উনি কারোর ক্ষতি করে না। উনি আরো মানে এরকম মানে আন্টি বলেছেন আঙ্কেলকে, আঙ্কেল বলছে বিশ্বাস করবেন না, মানে আমার বাবাকে বলছে বিশ্বাস করবি না, মানে ওই যে নার্স বলছে এরকমও হয়েছে রাতের বেলা পেশেন্ট হয়তো ওষুধ খায়নি বা কোনো পেশেন্টের হয়তো জল তৃষ্ণা পেয়েছে, জল জল করছে, মনটা হয়তো উঠে নিচ্ছে না, শরীর দিচ্ছে না, উনি জল না চাইতেই সেই পেশেন্টকে গিয়ে বোতল দিয়ে বলেছে এ নাও জল খাও। জল জল মানে দিয়ে এসছে। এমনকি ওষুধ পর্যন্ত গিয়ে বলেছে এই তোমার রাতে ওষুধ খেয়েছো, রাতে ওষুধ আছে তো ওষুধ খাও। এমনও হয়েছে যে ওষুধও খাবিয়ে এসছে। মানে ভাবো যে একটা ভালো মানুষ, একজন নার্স উনি ছিলেন, উনি ওখানে অসুস্থ হয়ে রিটায়ার্ডের পর যান, ওখানে চিকিৎসা হন, অপারেশন হন, তারপর উনি মারাও যান। তারপরেও মৃত্যুর পরে উনি কিন্তু রাতের বেলা ডিউটি করছেন, কারণ ওনার নাইটেই শিফটিং হতো, আর উনি রাতের বেলা ওই সময়টা উনি রাউন্ডে আসতেন। আর এখনো পর্যন্ত এভরি নাইট উনি ওই হসপিটালে এখনো রাউন্ডেই আসে দেখতে। এই ছিল আমাদের ঘটনা। কেমন লাগলো? আর আরেকটি ঘটনা আছে, এই ঘটনাটা খুব ছোট। এই ঘটনাটা আজকে আমি বলছি না, কারণ এখন প্রায় 9টা বাজে, আমাকে বেরোতে হবে, কেন আমার কিছু কাজ রয়েছে, যে কাজগুলো আমাকে করে কালকেই দিতে হবে, তার জন্য জিনিস আনতে যাব। এতটাই রাখছি। আরেকটি ছোট্ট ঘটনা, সেটা আমি তোমাদের আগামী কোনোদিন শুনিয়ে দেবো। আর হ্যাঁ, প্রশ্নটা আমি রাখি। প্রশ্নটা হচ্ছে যে মানে ঘটনাটা বলে আমাদের বিক্রম আঙ্কেল, তার মেয়ের কত সালে বিয়ে হয়েছিল? এটাই রইলো তোমাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন। এবার আমি কমেন্ট পড়বো, চলো। প্রিয় দর্শক বন্ধুরা, এবার আমরা কমেন্ট গুলো পড়বো। তোমরা কারা কারা সুন্দর সুন্দর কমেন্ট করেছো দেখি। আচ্ছা, প্রথমে হচ্ছে মিতা দত্ত, আয়ান হালদার, অশোক অশোকা আশিন। 1 মিনিট, একটু নামটা আমি দেখে বলবো। অশোকা আহ আসিন বলেছে আমার ছেলের জন্ম 1996 সাল 12ই ডিসেম্বর 24 তারিখ। আম, আমি শুধু জানতে চাই চাকরি কখন পাবে? সোনামা দয়া করে জানাবেন। অ্যাকচুয়ালি আমি এরকম ভাবে বলি না, তার জন্য আপনাকে আমার সাথে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9088336183। সেই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করুন, আমি জানিয়ে দেবো। কারণ আমি ফেস রিডিং করি, ওর একটা ফটো রিসেন্ট আমাকে দিতে হবে। আচ্ছা, তারপরে আমাকে কমেন্ট করেছো ইন্দ্রজিৎ চৌধুরী, ইন্দ্রজিৎ রয় চৌধুরী বলেছো খুব ভয়ের গল্প। একটা জিনিস হলো আমাদের জীবনে চারপাশে কত রহস্যময়। আর দিদি, তোমায় খুব ভালো লাগে। তুমি সবার একজন আদর্শ মা, নয়তো বড় দিদি, দির মতো। স্বয়ং মা কালী তোমায় আর তোমার পরিবারকে সর্বদা সুস্থ রাখুক সোনা দিদি। অবশ্যই ভাই, খুব ভালো থেকো তুমিও। আমি চাই আমার প্রত্যেকটা, যারা আমার ভিডিও দেখে, যারা আমার ভিডিও দেখে না, প্রত্যেকটা মানুষ ভালো থাকুক। এরকম কারোর জীবনে কোনো দুর্ঘটনা না ঘটুক যাতে তাকে একদম শেষ করে ভেঙে চুরে রেখে দেয়। জীবনে তো কষ্ট আসতেই থাকবে, কিন্তু এরকম কষ্ট আসুক যেটা আহ আমাদের ভগবান বলো, আমাদের দেব দেবী, যাকেই আমরা মানি না কেন, তারাই যেন আমাদের সেই শক্তিটা দেয় যে সেই জিনিসটাকে যাতে আমরা অ্যাবসর্ব করতে পারি, উঠে দাঁড়াতে পারি, ভেঙে না যাই। তারপরে কমেন্ট করেছো সন্তুর দুনিয়া, পরপর দুটো। তারপরে আমাদের কমেন্ট করেছো মিলি রয় ঘোষ, রহমান ছিল ভাইটার নাম। একদম ঠিক কথা বলেছো, উত্তর ঠিক আছে। তারপর বাংলাদেশ থেকে মিম বলেছো ঘটনাটি ভয়ের ছিল, ভালো লাগলো। আর উত্তর হলো বোনটির ভাইয়ের নাম ছিল রহমান।
একদম। তারপরে কিষাণু মান্না, চলে আসলাম ঘটনা শুনতে, সাথে অনেক লাভ দিয়েছো, তোমাকে অনেক ভালোবাসা। তারপরে মৌবা পল বলেছো ঘটনাটা শুনলাম ভয়ের, খুবই ভয়ের, বাচ্চা ছেলেটির নাম রহমান। একদম একদম কারেক্ট কথা বলেছো, সঠিক উত্তর। ফারহানা বলেছে প্রথম ভাইয়ের নাম ছিল রহমান। হুম। রূপা দে বলেছো দিদি তুমি কেমন আছো, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, শুভঙ্কর ঘোড়ই নাম বলেছো রহমান। আব্দুল হক ভাই বলেছো ঘটনাটা যেমন ভয় তেমনি রোমাঞ্চকর, শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ভয় আর রোমাঞ্চ। খুবই ভালো লাগলো আজকের ঘটনাটা, অসংখ্য ধন্যবাদ দিদি ঘটনার জন্য। আর নাম তুমিও বলেছো যে ভাইটির নাম ছিল রহমান। আচ্ছা, তারপর হচ্ছে কৃষ্ণা ধারা, রূপা দে সেট, তুমিও রহমান ঠিক বলেছো। তারপরে ঝুমা চ্যাটার্জি বলেছে ভাইয়ের নাম ছিল রহমান। অনুপম ভাই বলেছো সোনা দিদি তুমি কেমন আছো, আমি ভালো আছি। তারপরে আমাদের মামি ভট্টাচার্যি, আচ্ছা, মামি ভট্টাচার্য বলেছে দিদি ভাই কিছু একটা টোটকা বলবেন, বলেছিলেন, বললেন না তো। আমি রোজ দেখি, আপনাকে খুব ভালো লাগে, আসাম থেকে। আচ্ছা মামি, আমি তোমাকে একটা কথা বলি, টোটকা আমি লং ভিডিওয়ে বলি না, আমি শর্টস ভিডিওয়ে বলি। এই চ্যানেলেই পাবে, আমার শর্টস ভিডিও গুলো একটুখানি সার্চ করো, পেয়ে যাবে। আর যদি বলো যে তোমার কি জানতে, মানে তোমার অ্যাকচুয়ালি কি টোটকার দরকার, আমাকে সেটাও জানাবে। কেন অনেক বোন ভাই এখানে টোটকা চায়, যেগুলো অনেকে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে, আমি হোয়াটসঅ্যাপে তাদেরকে বলে দিই। যদি সেটা টোটকার কাজ হয় অবশ্যই আমি বলে দিই। আচ্ছা, ইসদেব রয় বলেছো মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছো, তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা। সরস্বতী প্রামাণিক, তারপরে অ্যাঞ্জেলিনা সোরেন বলেছো রহমান। জলি হাজরা বলেছো বনু ঘটনাটা সত্যি খুব ভয়ঙ্কর ছিল, বাট আমার কাছে খুব খুব ভালো লাগলো যে ভাই মারা গিয়েছিল, তার নাম রহমান। ভালো থেকো, সুস্থ থেকো বোন, লাভ ইউ, লাভ ইউ টু দিদি ভাই। তারপর সন্ধিয়া মণ্ডল কমেন্ট করেছো, সিংহা বণিক, পাপ্পু দে, তারপরে কমেন্ট করেছো তপতি দত্ত, সোমা দাস পরিবার থেকে ঝুমা চ্যাটার্জি, তারপরে কমেন্ট করেছো শ্রাবণী হাজরা, সুজাতা দাস, তারপরে নীলি নীলিমা সিংহ, বাপন সাহা, তারপরে সাধন জানা, তারপর কমেন্ট করেছো তপতি দত্ত, সন্ধিয়া মণ্ডল, পরপর দুটো কমেন্ট করেছো। তারপর ভাস্কর অধিকারী, আবারও সোনিয়া মণ্ডল, রূপসা দে সেট, সুমনা ভট্টাচার্য, অ্যাঞ্জেলিনা সোরেন, শুভঙ্কর মণ্ডল, সন্ধিয়া মণ্ডল, তারপর প্রদীপ দাস, পিন্টু ঘোষ, রিয়া রয়। আচ্ছা, তারপরে একদম শেষে কমেন্ট করেছে জয়িতা দে, দিদিভাই আজকের ঘটনাটা যেমন ভয়ঙ্কর ততটাই দুঃখজনক, আমার ততটাই আনন্দদায়ক হলেও ভালো লাগলো। দিদি তোমার ঘটনা বলার ভঙ্গিটা খুবই সুন্দর। প্রশ্নের উত্তর হলো ভাইয়ের নাম ছিল রহমান, একদম সঠিক কথা। এখনের মতো আসবো, সবাই খুব ভালো থেকো। এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ টু।